ডিসেম্বরের হালকা গোলাপি ঠান্ডায় রাত 12টা বাজতেই হাওড়া স্টেশন পুরো খালি হয়ে গিয়েছিল। কারণ হাওড়া থেকে বর্ধমান চলার ট্রেন বর্ধমান এক্সপ্রেস আজ 3 ঘন্টা লেট ছিল। অন্য যাত্রীরা অন্য ট্রেন অথবা অন্য কোনো বাসে করে বেরিয়ে গিয়েছিল, কিন্তু নবীন এখনও প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিল। মনে হচ্ছে স্টেশনে আমি একলাই দাঁড়িয়ে আছি। সারাদিন খাটাখাটনির পর অন্য কোথাও যেতে ইচ্ছে করছে না। যখনই ট্রেন আসবে ট্রেনে উঠেই বর্ধমান চলে যাব। নিজে নিজে কথা বলতে বলতে নবীন এদিক ওদিক দেখতে লাগলো। প্ল্যাটফর্মে সিঁড়ির তলায় কিছু ভিখারি শুয়েছিল। তখনই এক ভিখারি নবীনের কাছে এসে বলল, এখন তুমি এখানে কি করছো? এখানে এখন কোনো ট্রেন আসবে না। হাওড়া বর্ধমান এক্সপ্রেস আসার কথা, যেটা 3 ঘন্টা লেট। আচ্ছা, ও ট্রেন রাতের বেলায় যাত্রা করবে। নিজের খেয়াল রাখবে, কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলবে না। ওর রহস্যময় কথা নবীনকে কিছু আজব লেগেছিল। নবীন ভিখারিকে দেখতেছিল, তখন তার হুঁশ ছিল না যে ট্রেন এসে গেছে। নবীন ওকে কিছু বলার আগেই ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। হর্ন দিতে দিতে ট্রেন এগিয়ে চলল। নবীন ওই স্টেশন থেকে ট্রেনে চড়ার জন্য একমাত্র যাত্রী ছিল, আর তার চোখের সামনে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার আগেই নবীন ট্রেনের শেষ কামরায় জাহক করে উঠে চড়ে বসল। সে দরজার দিয়ে ভিখারির দিকে তাকিয়ে দেখতে লাগলো। ওই ভিখারি এখনও রহস্যভাবে তার দিকে তাকিয়েছিল। আচমকায় দৌড়ানোর জন্য নবীন হাঁপাচ্ছে। নিজেকে রিল্যাক্স করার পর সে একটি খালি সিট দেখে বসে পড়ল। একটু চোখ বুজেছিল, তখনই তার মনে হলো কে যেন তার কাছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সেই চোখ খোলার পর দেখল তার কাছে কেউ ছিল না, এমনকি পুরো কামরায় কেউ ছিল না। হাওড়া বর্ধমান যাওয়ার ট্রেনে কখনো পা রাখার জায়গা থাকে না। আজকে খালি কম্পার্টমেন্ট নবীনের মনকে বিস্মিত করে তোলে। সে সিট ছেড়ে দাঁড়ালো এবং গোটা কামরায় চোখ চারিয়ে দেখতে লাগলো। সে দেখল ওই দিকে জানলার সামনে সিটে একজন বসেছিল। তাকে দেখে নবীনের মনে একটু শান্তি এলো। সে ওর পাশে গিয়ে সিটে বসলো। ওই ব্যক্তি নবীনকে দেখে রহস্যময়ভাবে হাসতে লাগলো, কিন্তু তার চোখে একটি আনন্দের ছোঁয়া ছিল। মনে হয় লেট হয়ে যাওয়ার জন্য ট্রেন পুরো খালি। ওই ব্যক্তি নবীনের দিকে দেখতে লাগলো, কিন্তু কিছু বলল না। এই জিনিসটা নবীনের কাছে আজব লাগলো। ও চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ল, কিন্তু ওর মনের ভিতরে কেমন একটা করতে লাগলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে লাগলো। বাইরে খুব অন্ধকার ছিল। ট্রেন চলতে চলতে অনেক দেরি হয়ে গেছিল, কিন্তু কোনো স্টেশন আসছিল না। এই ভাবনা নবীনকে খুব অদ্ভুত লাগছিল। কি দেখছো? এখনো কোনো স্টেশন কেন আসছে না? নবীন চমকে গিয়েছিল, কারণ ও কি করে জানতে পারলো যে আমি কি ভাবছি। কি ভাবছো আমি জানি। কোনো স্টেশন আর আসছে না, আর আসবেও না। তুমি ভুল ট্রেনে উঠে গেছো। লক্ষ্য করেছো তুমি ছাড়া এই ট্রেনে আর কেউ নেই? কেন পুরো কামরা খালি কেন? নবীনের এখন তার কথায় বিশ্বাস হচ্ছিল। নবীন দরজার সামনে দাঁড়িয়ে দেখল বাইরে শুধু অন্ধকার দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, নবীনের যাওয়ার আর কোনো রাস্তা নেই। ও ঘুরে ফিরে এসে আবার বসে পড়ল, আর চোখ বুঝতে যাবে এমন সময় দেখল লোকটির মাথা থেকে রক্ত ঝরে পড়ছে। নবীন হতভম্ব হয়ে গেল এবং দাঁড়িয়ে পড়ল। মুখটা থেঁতলানো, চোখগুলো বেরিয়ে আসছিল। এটা দেখে নবীন ভয় পেয়ে গেল, আর তার থেকে দূরে দিকে দৌড়ে পালিয়ে গেল। ওই লোকটি গুটি গুটি পায়ে তার দিকে আসছিল। নবীন ভয় পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে ছিল, তার চোখ বন্ধ ছিল। তখনই তার মনে হলো তার কাঁধে কেউ হাত রেখেছে। চোখ খুলে দেখল সামনে ব্যক্তিটি নরমালভাবে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? এইভাবে কেন চিৎকার করছিলে? কিছু সমস্যা হয়েছে? আমি এক্ষুনি আপনার চেহারা তো ঠিকই আছে, একটু আগে তো রক্ত বেরাচ্ছিল। আরে রক্ত? ও তো বছরখানেক আগে আমার চোট লেগেছিল, সেই জন্য তুমি দেখতে পাচ্ছ হয়তো। বছরখানেক আগে চোটের রক্ত এখনো? হ্যাঁ, প্রায় 20 বছর আগে এই ট্রেন ধরে আমি যাত্রা করছিলাম। ওই দিনও ট্রেন লেট ছিল। প্ল্যাটফর্মে আমার সঙ্গে 1-2 প্যাসেঞ্জারই ছিল। আমি ট্রেনে উঠলাম, আর আমার পেছনে কিছু মাতালরা উঠে গিয়েছিল। পুরো ট্রেন খালি ছিল। তারপরেও ট্রেনে বসার জন্য ওরা আমার সঙ্গে হাতাহাতি করতে লাগলো, আর কিছু বচসাও করলো। তখনই ওই মাতালগুলো আমাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ঠেলে দিল। আমার মাথা কারেন্টের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলো, আর মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। আমি লাইনের ওপরেই পড়ে গিয়েছিলাম। এর আগে আমি নিজেকে সামলে নিতাম, তার আগে একটা ট্রেন আমার উপর
চলে গেল। তখন থেকে আমি ওই ট্রেনের লোকজনকে খুঁজে চলেছি। না জানি কবে আমার খোঁজা বন্ধ হবে। এই কথাগুলি বলার পর লোকটির মধ্যে হতাশার ছাপ দেখা দিল। সে যাই হোক, আপনি ভালো গল্প বলতে পারেন। যদি সেই মুহূর্তে আপনার উপর দিয়ে কোনো ট্রেন চলে যায়, তাহলে আপনি এখানে কি করে? কে বলল তোমাকে যে আমি এখনো বেঁচে আছি? আমি তো মরে গেছি। এই কেমন বোকার মতো রসিকতা, আমার একদম পছন্দ না। কথা বলার পর নবীন জানলার দিকে তাকালো পরবর্তী স্টেশন আসার অপেক্ষায়, কিন্তু ট্রেন কোনো স্টেশনে দাঁড়াচ্ছিল না। তুমি অপেক্ষাই করতে থাকো, কিন্তু ট্রেন থামবে না। বলতে বলতে ওই লোকটির মুখের চেহারা বদলাতে লাগলো। কিছুক্ষণ আগে নবীনকে যে চেহারাটি দেখতে পেয়েছিল তার মধ্যে আবার ভয়ঙ্কর চেহারাটি দেখতে পেল। ভয়ের মধ্যে নবীন ট্রেনের চেন টানার চেষ্টা করল, কিন্তু যখনই ট্রেনের চেন টানার সঙ্গে সঙ্গে আবারও ট্রেন জোরে চলতে লাগলো। ঝটকা লাগার জন্য নবীন মেঝেতে পড়ে গেল, আর ওই ব্যক্তি নবীনের সামনে এসে গেল। আমি তোমার কি ক্ষতি করেছি? যাও আমার থেকে, আমি তো তোমাকে চিনিও না পর্যন্ত, আমাকে ছেড়ে দাও। বলতে বলতে নবীন তার থেকে জীবনের ভিক্ষা চাইতে লাগলো। ওই ব্যক্তি নবীনকে আরও ভয় দেখাতে লাগলো। ভয়ের কারণে নবীনের অবস্থা খারাপ হতে লাগলো। ওই ব্যক্তি পিছনে সরে গেল। নবীন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুমি কি আমাকে সাহায্য করবে? আমাকে ছেড়ে দাও, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। নবীন তো বলে দিয়েছিল, কিন্তু ভয়ের কারণে তার অবস্থা আরও খারাপ হতে লাগলো। ও জ্যান্ত লাশের মতো তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমার মুক্তি চাই, বলো তুমি আমাকে মুক্তি করে দিতে পারবে? মুক্তি? কিন্তু আমি তোমাকে কিভাবে মুক্তি দিতে পারি? নবীনের বুক আরও জোরে ধড়পড় করতে লাগলো। এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এটা কোনো সামান্য অবস্থা ছিল না। ওই ট্রেন, ওই ব্যক্তি আর পুরো রাত্রি সব কিছু খারাপ স্বপ্নের মতো লাগছে, যেখান থেকে জানতে পারছিল না যে তার চোখে ভয়ের চাপ ছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তাকে ওখান থেকে যেতে দিচ্ছিল না। আমি 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 আপনাকে মুক্তি কিভাবে দিতে পারি? ওই ব্যক্তি গম্ভীর হয়ে গিয়েছিল, তার চোখে আর শান্তভাব ছিল না। সে ধীর স্বরে বলল, এই ট্রেন সেই রাত থেকে এখনো চলছে। প্রত্যেকবার একজন করে নতুন যাত্রী চড়ে, আর তারপর ওইভাবেই ভাগ্যকে যেতে। নবীন স্তব্ধ হয়ে গেছিল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আর তার মাথায় একটি প্রশ্ন আসছিল, ও সারা জীবনের মতো এই ট্রেনে ফেসে যাবে না তো? তুমি আমাকে মুক্তি দিতে পারো, তুমি যদি ট্রেনের গতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারো। আমাকে যদি ট্রেন থেকে বের হতে কেউ সাহায্য করতে পারে, সে একমাত্র তুমি। তুমি একমাত্র যাত্রী যে এখান থেকে বের হতে পারবে, কিন্তু এর একটি দাম আছে। কি দাম? ওই ব্যক্তি নবীনের দিকে গভীরভাবে দেখল আর ধীর স্বরে বলল, তোমাকে তোমার জায়গা আমার জন্য ছাড়তে হবে। আর তুমি যদি ট্রেন ছাড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই এমন একজন যাত্রীর ভূমিকা অভিনয় করতে হবে যে প্রতিবারই মারা যায়। তোমার পরিত্রাণেতে, নয়তো তোমার যাত্রা এখানেই শেষ হবে। নবীনের চোখে ভয় আরও গাঢ়ভাবে দেখা দিল। ও ভাবতেই পারছিল না যে ও কী করবে। বাইরে কোনো স্টেশনও আসছিল না, আর ট্রেন থামার কোনো নামই নিচ্ছিল না। ওই ব্যক্তির কথাতে নবীনের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। এখন আর সময় নেই, বেছে নাও। আমাকে মুক্ত করে এই ট্রেনের যাত্রী হয়ে যাবে, না পরের স্টেশনে অন্যজনের মতো তুমিও মারা যাবে। নবীনের কাছে দুটি রাস্তা ছিল। হলে সে এই ট্রেনের শেষ যাত্রী হয়ে থেকে গিয়ে ওই ব্যক্তিকে মুক্ত করে দেবে, না হলে এই ট্রেনে সারা জীবনের মতো ভূত হয়ে রয়ে যাবে। যতীনের মনে হিম্মত এলো, আর শেষবারের মতো জানলার দিকে তাকালো। ওই দিকে কেবল ঘন অন্ধকার ছিল, আর ট্রেনের শব্দ ও বুকের শব্দের সঙ্গে মিশে গিয়েছিল। ওর মস্তিষ্ক শীতল হয়ে গিয়েছিল, আর ধীরে ধীরে ওই ব্যক্তির দিকে নবীন যেতে লাগলো। ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। যখনই নবীন এই কথাটি বলল, ট্রেন আচমকাই থেমে গেল। ঘাবড়ানোর পরে নবীন দেখল পুরো কামরা এক শীতল বাতাসে ভরে গিয়েছিল। ওই ব্যক্তি হাসল আর ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিশে গেল। এখন থেকে তুমি এই ট্রেনের নতুন যাত্রী। মুক্তি তোমার আসবে যখন কেউ আবার এই ট্রেনে চড়বে। নবীন একলা দাঁড়িয়ে রইল। ট্রেনের দরজা তো খুলেছিল, কিন্তু সে জানতো সে কোনোদিনই এখান থেকে আর বেরোতে পারবে না। পরের স্টেশনে কেউ নতুন যাত্রী তার জন্য অপেক্ষা করছিল, আর একদিন হয়তো কোনো ব্যক্তি তার মৃত্যুর দাম দেবে। ট্রেন আবার চলতে শুরু করলো, কিন্তু এখন নবীন জানতো এই যাত্রার কোনো শেষ নেই। ব্যাস, অপেক্ষা ছিল নতুন কোনো যাত্রী।